অনেকের মনেই প্রশ্ন থাকে কোন অ্যাকাউন্টটি করলে ভালো হবে। সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট নাকি এগ্রিকালচার অ্যাকাউন্ট। কোন অ্যাকাউন্ট করলে আমি বেশি লাভ পাবো, চার্জ কম কাটবে, সকল ধরনের সুযোগ সুবিধা পাবো এবং লেনদেন অনেক বেশি করতে পারবো, এরকম প্রশ্ন অনেকের মনে থাকে। এক ধরনের অ্যাকাউন্টের বৈশিষ্ট্য অন্য ধরনের অ্যাকাউন্ট হতে আলাদা। আপনি যদি বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের পার্থক্য বুঝতে পারেন তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার জন্য কোন অ্যাকাউন্টটি প্রযোজ্য। আজকের ভিডিওতে আমি বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের বৈশিষ্ট্য, সুযোগ সুবিধা এবং বিভিন্ন লিমিটেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে ব্যাঙ্কগুলোতে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট চালু রয়েছে এবং এসব অ্যাকাউন্টগুলো ডিজাইন করা হয় কাস্টমার সেগমেন্টের উপর ভিত্তি করে। যেমন যারা অ্যাকাউন্ট খুলে সেভিংস করতে চায় তাদের জন্য সেভিংস অ্যাকাউন্ট, ব্যবসায়ীদের জন্য বিজনেস অ্যাকাউন্ট, চাকরিজীবীদের জন্য স্যালারি অ্যাকাউন্ট, স্টুডেন্টের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং কৃষকদের জন্য এগ্রিকালচার অ্যাকাউন্ট। এখন আপনার জন্য কোন অ্যাকাউন্টটি প্রযোজ্য তা জানতে হলে অবশ্যই বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের সুযোগ সুবিধা এবং এদের বৈশিষ্ট্যগুলি জানতে হবে। সেজন্য আপনারা আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই আপনি জানতে পারবেন আপনার জন্য কোন অ্যাকাউন্টটি প্রযোজ্য। প্রথমে আসা যাক সেভিংস অ্যাকাউন্ট নিয়ে। আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এটি হচ্ছে সঞ্চয় হিসাব এবং এটিকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অর্থাৎ ব্যক্তিক হিসাবেও বলা হয়। 18 বছর বয়সের উপরে যে কোনো নারী অথবা পুরুষ এই সেভিংস অ্যাকাউন্টটি খুলতে পারেন এবং তিনি এই সেভিংস অ্যাকাউন্টে খুলে সকল ধরনের লেনদেন করতে পারবেন, যেমন অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন এবং প্রয়োজন মতো টাকা উত্তোলনও করতে পারবেন। এছাড়া তিনি এই সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে ডিপিএস, এফডিআর এবং বিদেশ থেকে রেমিটেন্সও আনতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট খুলে তিনি একটি চেক বই এবং এটিএম কার্ড পাবেন যা দিয়ে তিনি টাকা তুলতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন আমি কি এই সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা লেনদেন করতে পারবো? আসলে এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব না, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত। ধরা যাক একজন গ্রাহক যার মাসিক বেতন 50,000 টাকা, তার মাসিক খরচ 40,000 টাকা, তাহলে তার হাতে থাকলো 10,000 টাকা। তিনি এই 10,000 টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারবেন। তিনি যদি এর বেশি টাকা এই সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করতে চান তাহলে তাকে সেসব লেনদেনের পক্ষে কাগজ দেখাতে হবে, তাকে সোর্স অফ ফান্ড দেখাতে হবে। যেমন তিনি একটি জমি বিক্রি করলেন অথবা তার একটি ডিপিএস অথবা এফডিআর ছিল, তিনি সেই ডিপিএস এবং এফডিআরের টাকাটি ভাঙিয়ে এই অ্যাকাউন্টে রাখতে চাচ্ছেন, তাহলে সেই জমি বিক্রির টাকা যদি অ্যাকাউন্টে জমা দিতে চান তাহলে ওই জমি বিক্রির কাগজ দেখাতে হবে এবং যদি তিনি ডিপিএস এবং এফডিআরের টাকাটি এই অ্যাকাউন্টে জমা করতে চান তাহলে তার পক্ষেও কাগজ দেখাতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যদি বৈধ সোর্স অফ ফান্ড দেখাতে পারেন তাহলে আনলিমিটেড টাকা সেভিংস অ্যাকাউন্টে জমা করতে পারবেন। অর্থাৎ বলা যায় সেভিংস অ্যাকাউন্টের লেনদেনের সীমা লিমিটেড না, তিনি যদি বৈধ সোর্স অফ ফান্ড দেখাইতে পারেন তাহলে তিনি সেভিংস অ্যাকাউন্টে অনেক টাকা জমা করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টও দেওয়া হয়, অর্থাৎ কেউ যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখেন তাহলে তিনি জমাকৃত টাকার উপরে ইন্টারেস্টও পাবেন। সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের চার্জ কাটা হয়, যেমন অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, এক্সাইজ ডিউটি ইত্যাদি। এবার আসা যাক কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে। এটি চলতি হিসাব, বিজনেস অ্যাকাউন্ট বা নন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট নামে পরিচিত। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের নামে এই কারেন্ট অ্যাকাউন্টটি করা হয়। যে কোনো ব্যক্তি যদি তার একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং তার একটি ট্রেড লাইসেন্স থাকে তিনি একটি কারেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন। সেই ব্যবসাটি হতে পারে প্রোপ্রাইটারশিপ অফ বিজনেস অথবা পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এইসব প্রতিষ্ঠানের নামে কারেন্ট অ্যাকাউন্ট করা যায়। সেভিংস অ্যাকাউন্টের সাথে কারেন্ট অ্যাকাউন্টের যে মূল পার্থক্য হচ্ছে সেটা হলো সেভিংস অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপরে ইন্টারেস্ট দেওয়া হয়, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপরে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না। অর্থাৎ কেউ যদি কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখেন তাহলে তিনি জমাকৃত টাকার উপরে ইন্টারেস্ট পাবেন না, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে লেনদেনের সীমা অনেক বেশি হয়ে থাকে। অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টে ফ্রিকোয়েন্টলি প্রতিদিন বারবার টাকা জমা করা যায় এবং টাকা উত্তোলনও করা যায়। কারেন্ট অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের চার্জ কাটা হয়, যেমন অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, এক্সাইজ ডিউটি ইত্যাদি ইত্যাদি। তবে যে কোনো ব্যক্তি তার নিজের নামেও কারেন্ট অ্যাকাউন্ট করতে পারেন। অর্থাৎ
প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয় নামেই কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায়। এবার আসা যাক এসএনডি অ্যাকাউন্ট নিয়ে। এসএনডি অ্যাকাউন্ট অনেকটা কারেন্ট অ্যাকাউন্টের মতোই এবং এসএনডি অ্যাকাউন্ট করা হয় প্রতিষ্ঠানের নামে। এসএনডি খোলার জন্য ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়, অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি তার প্রতিষ্ঠানের নামে এসএনডি অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে ট্রেড লাইসেন্স থাকতে হবে। কারেন্ট অ্যাকাউন্টের সাথে এসএনডি অ্যাকাউন্টের মূল পার্থক্য হলো কারেন্ট অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, কিন্তু এসএনডি অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি এসএনডি অ্যাকাউন্টে টাকা জমা রাখেন তাহলে জমাকৃত টাকার উপরে ইন্টারেস্ট পাবেন। এবং এসএনডি অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের চার্জ কাটা হয়, যেমন অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ, এক্সাইজ ডিউটি ইত্যাদি ইত্যাদি। এবার আসা যাক স্যালারি অ্যাকাউন্ট নিয়ে। সাধারণত চাকরিজীবীরা স্যালারি অ্যাকাউন্ট করতে পারেন। ব্যাংকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের এগ্রিমেন্ট থাকে এবং ব্যাংক এসব প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের স্যালারি অ্যাকাউন্ট করে থাকে। এসব স্যালারি অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংকের কাছে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে, যেমন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন পার্সোনাল লোন দেওয়া হয় এবং তাদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট মেনটেন্স চার্জ অন্যান্য সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কম হয়ে থাকে। স্যালারি অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয়, অর্থাৎ কেউ যদি স্যালারি অ্যাকাউন্টে টাকা জমা রাখেন তাহলে তিনি জমাকৃত টাকার উপর ইন্টারেস্ট পাবেন। স্যালারি অ্যাকাউন্টে সকল ধরনের চার্জ কাটা হয়, যেমন এক্সাইজ ডিউটি, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সর্বশেষে বলা যায় যে কোনো চাকুরিজীবী এই স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এই স্যালারি অ্যাকাউন্টে তার বেতনের টাকা জমা হবে। এবার আসা যাক ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্ট। বাংলাদেশ একটি ইসলামিক কান্ট্রি এবং অনেক মুসলমানই আছেন যারা সুদ নিতে চান না, তারা এই ইন্টারেস্ট ফ্রি বা সুদবিহীন অ্যাকাউন্টটি করে থাকেন। ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টের বৈশিষ্ট্য অনেকটা সেভিংস অ্যাকাউন্টের মতো, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের সকল বৈশিষ্ট্যই রয়েছে ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে, কিন্তু মূল পার্থক্য হলো সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়া হয় কিন্তু ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হয় না, অর্থাৎ এটি একটি ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্ট। অনেকেই বলে আমি একটি ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্ট করব, কোনো সুদ নেব না, কিন্তু আমি যে টাকা জমা রাখবো সেটা যেন না কমে। আসলে আমি আগেই বলেছি এটি একটি ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্ট, অর্থাৎ ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট দেওয়া হয় না, কিন্তু ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে সকল ধরনের চার্জ কাটা হয়, যেমন অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ, এক্সাইজ ডিউটি। এছাড়া তিনি যদি অন্য কোনো সার্ভিস নিয়ে থাকেন সেসব সার্ভিস চার্জ কাটা হয়। সেজন্য কেউ যদি ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে টাকা জমা রাখেন তাহলে তার জমাকৃত টাকা কিন্তু বাড়বে না, বরঞ্চ কমবে। সেজন্য কেউ যদি মনে করেন যে না আমার ইন্টারেস্ট ফ্রি অ্যাকাউন্টে জমাকৃত টাকা কমবে না, সেটা ভুল কথা, তার জমাকৃত টাকা কমতেও পারে। এবার আসা যাক স্টুডেন্ট অ্যাকাউন্ট। যে কোনো স্টুডেন্ট এই স্টুডেন্ট অ্যাকাউন্টটি করতে পারেন। বর্তমানে গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপের টাকা জমা করার জন্য একটি অ্যাকাউন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই স্টুডেন্টের অ্যাকাউন্টটি করতে হয়। স্টুডেন্ট অ্যাকাউন্ট করে স্টুডেন্টরা এসব স্কলারশিপের টাকা জমা করতে পারেন এবং প্রয়োজন মতো তারা টাকা উত্তোলন করতে পারেন, এমনকি তারা কিছু টাকা সঞ্চয় করতে পারেন। স্টুডেন্ট অ্যাকাউন্ট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের অ্যাকাউন্ট হচ্ছে 18 বছরের নিচের স্টুডেন্টের জন্য, আরেকটা হচ্ছে 18 বছরের উপর স্টুডেন্টদের জন্য। স্টুডেন্ট অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড থাকতে হবে। 18 বছরের নিচে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটি যে একটি মাইনর অ্যাকাউন্ট, অর্থাৎ স্টুডেন্টের বয়স যেহেতু 18 বছরের নিচে সেহেতু তাকে একটি গার্জিয়ানের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট করতে হবে। অপরদিকে 18 বছরের উপরে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট সেটি স্টুডেন্ট নিজেই পরিচালনা করতে পারবেন। স্টুডেন্ট অ্যাকাউন্টের চার্জ অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় কম হয়ে থাকে এবং এই স্টুডেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্টও দেয়, অর্থাৎ স্টুডেন্ট অ্যাকাউন্টে কেউ যদি টাকা জমা রাখে তাহলে তিনি জমাকৃত টাকার উপর ইন্টারেস্টও পাবেন। এবার আসা যাক এগ্রিকালচার অ্যাকাউন্ট নিয়ে। বর্তমান সময়ে গভর্নমেন্ট কৃষকদের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকেন, এছাড়া কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল কিনে থাকেন। এজন্য যে টাকা কৃষকরা পান তা জমা করার জন্য একটি অ্যাকাউন্ট করার প্রয়োজন হয়। কৃষকরা এই কৃষি অ্যাকাউন্টে খুলতে পারেন, অর্থাৎ এগ্রিকালচার অ্যাকাউন্ট হচ্ছে কৃষকদের জন্য অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্ট সাধারণত 10 টাকার কৃষি অ্যাকাউন্ট এবং 100 টাকার কৃষি অ্যাকাউন্ট নামে পরিচিত। এক্ষেত্রে কৃষি অ্যাকাউন্ট করতে গেলে কৃষকদের কৃষি কার্ডের প্রয়োজন হয়। কৃষি অফিস থেকে নির্বাচিত কৃষকদের এই কৃষি কার্ড দেওয়া হয় এবং কৃষকরা এই কৃষি কার্ড দিয়েই কৃষি অ্যাকাউন্টটি খুলতে পারেন। কৃষি অ্যাকাউন্ট করে কৃষকরা অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন এবং টাকা উত্তোলন করতে পারেন, এমনকি বিদেশ থেকে আসা রেমিটেন্সের টাকাও গ্রহণ করতে পারেন। কৃষি অ্যাকাউন্টে সকল ধরনের ইন্টারেস্ট দেওয়া হয় এবং এখান থেকে বিভিন্ন ধরনের চার্জ যেমন এক্সাইজ ডিউটি, অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ কাটা হয়। আশা করি আপনারা বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের পার্থক্য বুঝতে পারলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।